হ্যালো স্টুডেন্টস, পালসার্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আবার আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অ্যাকাউন্টস এর সেকেন্ড চ্যাপ্টার গুডউইল ট্রিটমেন্ট নিয়ে। এই ভিডিওতে আমি প্রায় 25টা মতন বিভিন্ন ধরনের এমসিকিউ কোশ্চেন সিলেক্ট করেছি। যেমন তোমাদের ট্রু ফলস আসবে, যেমন তোমাদের টেবিল ম্যাচিং আসবে, যেমন তোমাদের সিকোয়েন্স আসবে, যেমন তোমাদের সিলেক্ট করতে বলবে 4টে অপশন থেকে, যেমন তোমাদের ফিল ইন দ্য গ্যাপস আসবে। এরকম নানা ধরনের কোয়েশ্চেন্স যেটা তোমাদের আগামী থার্ড সেমিস্টারে আসতে পারে, সেইগুলো নিয়েই আজকের এই ভিডিওটি তৈরি করেছি। এই ভিডিওতে যে কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো অত্যন্ত সিলেক্টিভ কোয়েশ্চেন্স এবং এগুলো পরীক্ষায় আসার চান্স কিন্তু খুব বেশি। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি তোমরা এই কোয়েশ্চেন্স গুলো পরীক্ষার আগে খুব ভালো করে যাও, তাহলে এখান থেকে তোমরা কমন পাবেই। এছাড়া আরো বলবো, আমার এর আগে আমি থার্ড সেমিস্টারের অ্যাকাউন্টেন্সির আরো দুটো ভিডিও বানিয়েছি। সেই ভিডিও দুটোতে ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ, যার মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, সেই চ্যাপ্টারটার উপরে আমি একটা থিওরিটিক্যাল এমসিকিউ এর কোয়েশ্চেন্স বানিয়ে সেটাকে সলভ কিভাবে করতে হবে বলেছিলাম। এবং তার সঙ্গে প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলো তোমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন চ্যাপ্টার থেকে আসবে, সেগুলো কিভাবে সলভ করতে হবে তারও একটা ভিডিও বানিয়ে আপলোড করেছিলাম। এখনো অবধি যারা সেই ভিডিওগুলো দেখোনি, অবশ্যই সেই ভিডিও দুটো অবশ্যই দেখবে এবং ওখান থেকেও 100% গ্যারেন্টেড কমান। ওর বাইরে আর কিছু তোমাদের পড়ার দরকার পড়বে না, ঠিক আছে? এবং এর সাথে আরো একটি কথা বলবো, যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখছো, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কেননা আগামী দিনে তোমাদের অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন থেকে শুরু করে বিজনেস স্টাডিজ অনেক অনেক ভিডিও আমি এখানে আপলোড করব। সব ভিডিওগুলো একটু একটু করে তৈরি করা হয়েছে। তো তোমরা যারা সেই ভিডিওগুলো দেখতে চাও, নোটিফিকেশন পেতে চাও, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তার সাথে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার প্রথম কোনো ভিডিও আপলোড হলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। যাই হোক, আর বেশি কথা বলবো না, চলো শুরু করি। প্রথম যে কোয়েশ্চেন্সটা আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য, যে নিচের যে উপাদানটি সুনামের মূল্যকে প্রভাবিত করে না তা হলো, বলে 4টে অপশন দেওয়া আছে। নিচের কোন উপাদানটা সুনামের মূল্যকে প্রভাবিত করে না? একটা বলেছে কারবারের অবস্থান। না, কারবারের অবস্থান সুনামের মূল্যকে প্রভাবিত করে। একচেটিয়া ক্ষমতা, এটাও কারবারের সুনামকে প্রভাবিত করতে পারে। যে অপশনটা হবে সেটা হচ্ছে কারবারের বিনিয়োগ। কারবারের বিনিয়োগের সঙ্গে সুনামের কোনো সম্পর্ক নেই। দ্রব্যের প্রকৃতির উপরেও অবশ্য সুনাম নির্ভর করে। শুধু এখানে একটা যে উপাদান হচ্ছে কারবারের বিনিয়োগ, কারবারের বিনিয়োগের উপর সুনাম নির্ভর করে না। নেক্সট কোয়েশ্চেন হলো, সুনাম জিনিসটা কি? এখানে 4টে অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশনে বলেছে সুনাম হচ্ছে একটা অলিক সম্পত্তি। না। দ্বিতীয়, অদৃশ্য সম্পত্তি। হ্যাঁ, সুনাম হচ্ছে অদৃশ্য সম্পত্তি, অবচয়যোগ্য সম্পত্তি না, দৃশ্য সম্পত্তিও নয়। তাহলে এখানে অপশন বি হচ্ছে ইজ দ্য রাইট অপশন। সুনাম হচ্ছে একটি অদৃশ্য সম্পত্তি। সুনামকে চোখে দেখা যায় না বা হাতে ছোঁয়া যায় না, ইনট্যাঞ্জেবল অ্যান্ড ইনভিজিবল, বাট ইট ইজ স্টিল আ ফিক্সড অ্যাসেট। এরপরের প্রশ্ন হচ্ছে, সুনামে স্বাভাবিক মুনাফা গণনা করা হয়। স্বাভাবিক মুনাফা আমরা জানি, যেটাকে নর্মাল রেট অফ রিটার্ন বলে। সেই নর্মাল রেট অফ রিটার্নটা আমরা কিভাবে গণনা করি? কার উপর নর্মাল রেট অফ রিটার্নটা চার্জ করি, করে নর্মাল প্রফিট পাই? এখানে বলেছে গড় নিয়োজিত মূলধনের উপর, যার মানে হচ্ছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এর উপর, মোট সম্পত্তির উপর, নিয়োজিত মূলধনের উপর না প্রারম্ভিক নিয়োজিত মূলধনের উপর? এর উত্তর হচ্ছে বেসিক্যালি, এর উত্তর হচ্ছে গড় নিয়োজিত মূলধন যেটা থাকে, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এই অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এর উপরেই আমরা নর্মাল রেট অফ রিটার্নটা চার্জ করে স্বাভাবিক মুনাফা গণনা করি। তাই বলছে স্বাভাবিক মুনাফা গণনা করা হয় গড় নিয়োজিত মূলধনের উপর। বোঝা গেছে? নেক্সট যেটা আমাদের কোয়েশ্চেন্স আছে, সুনামের মূল্যায়নের ভারযুক্ত গড় পদ্ধতি কখন অনুসরণ করা উচিত? ভারযুক্ত গড় পদ্ধতি, এটা তোমরা অনেকে করেছো, আবার অনেকে নাও করে থাকতে পারো, কিন্তু এটা করে নেবে। এটাকে বলা হয় অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ মেথড। ভারযুক্ত গড় পদ্ধতির বাংলা ইংলিশ হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। বলছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রফিটটাকে অ্যাভারেজ করি, নর্মাল 3-4 বছরের প্রফিটকে যোগ করে 4 দিয়ে বা 3 দিয়ে, যেটা বছর থাকে সেটা দিয়ে ভাগ করে গুডউইল পাই। সেই অ্যাভারেজ প্রফিট পাই, অ্যাভারেজ প্রফিট পাই। কিন্তু সেই অ্যাভারেজ প্রফিটটা আমরা যখন প্রফিটটা ফ্লাকচুয়েট করতে থাকে, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 4টে বছরের ধরে আমাদের প্রফিট দেওয়া আছে, দেখা গেল কোনো বছরের প্রফিট বেড়েছে, কোনো বছরের প্রফিট কমেছে, এইরকম থাকলে আমরা সিম্পল অ্যাভারেজ ইউজ করি। কিন্তু ওয়েটেড অ্যাভারেজ আমরা কখন ইউজ করি? এটার উত্তর হচ্ছে, এই যখন ক্রমবর্ধমান প্রবণতা প্রফিটের থাকে, মানে প্রত্যেক বছরই দেখা গেল প্রফিট গুলো ইনক্রিজ করেছে, অথবা যখন মুনাফার ক্রম হ্রাসমান প্রবণতা থাকে, ঠিক আছে? অর্থাৎ প্রফিটটা প্রত্যেক বছরই ধীরে ধীরে কমেছে, কোনো বছরই বাড়েনি।
তো এরকম ইনক্রিজিং বা ডিক্রিজিং ট্রেন্ড থাকলে আমরা ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতি ইউজ করি, অর্থাৎ এর উত্তর হচ্ছে বি এবং সি উভয়ই। বুঝে গেল? উত্তরটা হচ্ছে অপশন ডি, বি, বি না হয় সি। বি হলে বা সি হলে আমরা ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতি ইউজ করি গুডউইল ভ্যালুয়েশনের সময়। নেক্সট যেটা আমাদের কোয়েশ্চেন্স আছে সেটা হচ্ছে অংশীদারি প্রতিষ্ঠানে, বিশেষ করে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে বলেছে কখন সুনামের মূল্যায়ন করার প্রয়োজন হয়, কোন কোন ক্ষেত্রে আমরা পার্টনারশিপে গুডউইলের ভ্যালুয়েশন করি। এখানে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে। একটা বলেছে যখন কোনো অংশীদারি প্রবেশ করে, অর্থাৎ অ্যাডমিশন অফ পার্টনারের ক্ষেত্রে, বা কোনো অংশীদার যখন প্রতিষ্ঠান থেকে অবসর নেয়, অর্থাৎ রিটায়ারমেন্টের ক্ষেত্রে কোনো পার্টনার রিটায়ারমেন্ট করে গেলে। আবার বলেছে অংশীদারি প্রতিষ্ঠানে অংশীদারদের মধ্যে লাভের বন্টন অনুপাতের পরিবর্তন ঘটলে, মানে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, এইটা হলে কোন ক্ষেত্রে কোন কোন অবস্থায় আমাদের গুডউইলের ভ্যালুয়েশন বার করতে লাগে। এর অপশন হচ্ছে এদের সবকটি। অপশন ডি ইজ দ্য রাইট অপশন। কোনো পার্টনার অ্যাডমিশন নিলে অংশীদারি কারবারে, কোনো পার্টনার রিটায়ার করে গেলে অংশীদারি কারবারে, বা কোনো পার্টনারের দের মধ্যে রেশিওর প্রফিট শেয়ারিং রেশিও যদি চেঞ্জ হয়, তাহলেই কিন্তু আমাদের গুডউইলের ভ্যালুয়েশন করার দরকার পড়ে। এরপরে আরেকটা কোয়েশ্চেন আছে যে সুনাম, এই সুনাম জিনিসটা কি? ঠিক আছে, সুনাম হলো গিয়ে, সুনাম জিনিসটা কি বলছে, সুনাম হলো গিয়ে একটা অদৃশ্যমান চলতি সম্পত্তি, নাকি দৃশ্যমান চলতি সম্পত্তি, নাকি অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি, না দৃশ্যমান চলতি সম্পত্তি। এর উত্তর হলো সুনাম অবশ্যই অদৃশ্যমান, কিন্তু এটা স্থায়ী সম্পত্তি, মানে হচ্ছে ইনভিজিবল ফিক্সড অ্যাসেট, অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি। তাই অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। এর পরের প্রশ্নে বলেছে যে সুনামকে ড্যাশ সুনামকে হিসাবে স্বীকৃতি দেওয়া হয় না, কোন ধরনের সুনামকে হিসাবে রেকর্ড করা হয় না। এর উত্তর হচ্ছে অপশন বি, উদ্ভূত সুনাম বা ক্রিয়েটেড গুডউইল যেটাকে বলে। দেখো, কৃত সুনাম মানে হচ্ছে পারচেস গুডউইল। গুডউইল পারচেস করলে, অন্য কোম্পানির গুডউইল আমরা কিনে নিলাম, তাহলে সেটা আমাদের ব্যালেন্স শিটে দেখাতে হয়। বিকৃত সুনাম, পারিবারিক সুনাম এগুলো নয়। উদ্ভূত সুনাম, দ্যাট মিনস ক্রিয়েটেড গুডউইল যদি হয়, তাহলে সেটাকে আমরা হিসাবে দেখাই না। এর পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে, এটা পরেরটা, এটা আসার খুব চান্স আছে। সেটা হচ্ছে যে সুনামের মূল্যায়নের জন্য হিসাব নিকাশের মানটি, অর্থাৎ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে ভ্যালুয়েশন অফ গুডউইল সম্পর্কে উল্লেখ রয়েছে বা রুলস রেগুলেশনস আছে। এর উত্তর হচ্ছে AS 26, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26-এ সুনামের মূল্যায়ন এবং সুনামের হিসাবে রেকর্ড করার পদ্ধতি সম্পর্কে ডিটেলসে বলা আছে। এরপরে কয়েকটা দাবি এবং যুক্তি এরম ভাবে প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের আসবে পরীক্ষায়। প্রথমে দাবি বলছে সুনাম হলো একটি সম্পত্তি। ইয়েস, সুনাম একটা সম্পত্তি। আর দ্বিতীয়তে যুক্তি বলছে কেন সম্পত্তি, না সুনামের মুনাফা অর্জনের করার ক্ষমতা আছে। হ্যাঁ, আমরা দেখলাম যে সুনাম একটা সম্পত্তি, আর কোনো সম্পত্তি থাকলেই তার মুনাফা অর্জন করার ক্ষমতাও থাকবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দাবি এবং যুক্তি উভয়ই সত্য, এবং যুক্তি হলো দাবির সঠিক ব্যাখ্যা। অর্থাৎ 9 এর এ অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। দাবি এবং যুক্তি উভয় সত্য এবং উভয়ের ব্যাখ্যাও রয়েছে সঠিক। এরপরে 10 নম্বর পয়েন্টে বলেছে যে সুনাম হলো একটি অদৃশ্য সম্পত্তি। ঠিক কথা, সুনামকে তো আমরা চোখে দেখতে পাই না, অবশ্যই অদৃশ্য। আর সুনাম দেখা যায় না বা স্পর্শ করা যায় না। ইয়েস, সুনাম তো চোখে দেখা যায় না বলে তাকে স্পর্শও করা যায় না। এটাতেও আমরা দেখছি অপশন এ ইজ দ্য রাইট অপশন। ঠিক আছে, অপশন এটাই হচ্ছে এখানে রাইট অপশন। বোঝা গেছে, অপশন এ ইজ দ্য রাইট অপশন। এর পরের প্রশ্ন হচ্ছে 11 নম্বরে, যে সুনামকে অলীক সম্পত্তি হিসাবে বিবেচনা করা উচিত নয়। সুনামকে বলছে, সুনামকে অলীক সম্পত্তি হিসাবে বিবেচনা করা উচিত নয়। কারণটাও বলছে যে সুনাম কেনাবেচা করা যায়। ঠিক, দুটোই কিন্তু ঠিক। কেননা সুনাম অলীক সম্পত্তি নয়। অলীক সম্পত্তি কোনগুলোকে বলে একটু বলে রাখি, কেন বারবার এই অলীক কথাটা তোমাদের আসছে কানে বা তোমরা বুঝছো। তো অলীক সম্পত্তি জিনিসটা কি? এটা ক্লাস 11-এ তোমাদের সম্পত্তি শ্রেণী বিভাগের মধ্যে ছিল, তবু যাদের এখনো মনে নেই আমি একটু বলে দিই। অলীক সম্পত্তি বলতে সেই সমস্ত সম্পত্তিকে বলে যেগুলো প্রকৃতপক্ষে কোনো সম্পত্তি নয়, যেগুলোর কোনো অস্তিত্ব নেই। যেমন প্রিলিমিনারি এক্সপেন্সেস। কোম্পানি শুরু করার সময় একটা হিউজ খরচ করে, পরবর্তীকালে সেই খরচটা একটু একটু করে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে রাইট অফ করে দেখায়। তো এই প্রিলিমিনারি এক্সপেন্স হচ্ছে এক ধরনের অলীক সম্পত্তি। তারপরে হচ্ছে ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার অর ডিবেঞ্চার। কোনো শেয়ার বা ডিবেঞ্চার যদি কোনো কোম্পানি ডিসকাউন্ট ইস্যু করে, তাহলে যে লস হয় সেটাও অলীক সম্পত্তি। আবার কোম্পানি অনেক সময় লস করলে সেই লসের অ্যামাউন্টটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে, অর্থাৎ ভুল বললাম, কোনো কোম্পানি লস করলে সেই লসের টাকাটা অনেক সময় ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে দেখিয়ে রাখে। এটাও কিন্তু ফিক্সড শেয়ার সম্পত্তি বা অলীক সম্পত্তি। তো অলীক সম্পত্তি তো সম্পত্তি নয় এবং সেটা কেনাবেচা করা যায় না। কিন্তু এখানে 11 নম্বরে বলছে সুনামকে অলীক সম্পত্তি বিবেচনা করা যায় না। ঠিক কথা, কারণ সুনামকে কেনাবেচা করা যায়।
তাহলে এক্ষেত্রেও আমরা দেখছি যে দাবি এবং যুক্তি উভয় কিন্তু ঠিক আছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অপশন। এরপরে আরেকটা দাবি আর যুক্তি দেওয়া হয়েছে, এটাও খুব ভালো। যেমন বলেছে সুনাম কারবারিদের অতি মুনাফা অর্জন করতে সক্ষম করে তোলে। ঠিক, একটা কারবার নরমালি যে প্রফিট করতে পারে, সুনাম তার থেকে বেশি প্রফিট তাকে এনে দিতে পারে। তাই বলছে সুনাম কারবারিদের অতি মুনাফা অর্জন করতে সক্ষম করে তোলে। এর যুক্তি হচ্ছে যে সুনাম কারবারিদের স্বাভাবিক মুনাফার চেয়েও অধিক মুনাফা অর্জন করতে সাহায্য করে। ঠিক কথা। তাহলে এক্ষেত্রেও আমরা দেখছি যে অপশন এ ইজ দ্য রাইট অপশন। দাবি এবং যুক্তি উভয় সত্য এবং যুক্তি হলো দাবির সঠিক ব্যাখ্যা। এরপরে আমরা 13 নম্বরে দেখছি কয়েকটা ফিলিং দ্য গ্যাপস আছে। যদিও সেই ফিলিং দ্য গ্যাপস এর ইয়েগুলো বলে দেওয়া আছে যে কি অপশন সেখানে বসবে। যেমন বলছে সুনাম হলো একটি প্রকৃত কিন্তু অলীক সম্পত্তি না, এটা হচ্ছে না। সুনাম অলীক কিন্তু দৃশ্য না, সুনাম অলীক কিন্তু অদৃশ্য না। এটা অপশন ডি ইজ দ্য রাইট অপশন। সুনাম হলো একটি প্রকৃত কিন্তু অদৃশ্য সম্পত্তি। প্রকৃত সম্পত্তি কিন্তু চোখে দেখা যায় না, অদৃশ্য। বোঝা গেল? 13 ডি ইজ দ্য রাইট অপশন। এরপরে বলছে যদি কোনো প্রতিষ্ঠানের ড্যাশ ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে তবে প্রতিষ্ঠানটির সুনামের মূল্য ড্যাশ হয়। এখানে দুটো দুটো করে জুড়তে হবে। বলছে যদি কোনো প্রতিষ্ঠানের বিক্রয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে তাহলে প্রতিষ্ঠানটির সুনামের মূল্য নিম্ন হয় না। আবার বলছে বি এরটায় মুনাফায় ঊর্ধ্বমুখী থাকলে প্রতিষ্ঠানের সুনামের মূল্য উচ্চ হয় না। এটা হবে যে হ্যাঁ, সব বি নম্বর অপশনটা হবে যে যদি কোনো প্রতিষ্ঠানের মুনাফায় ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানটি প্রত্যেক বছরই দেখা গেল প্রফিট 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 করছে এবং প্রফিটের ট্রেন্ডটা হচ্ছে গিয়ে আপওয়ার্ড ট্রেন্ড, অর্থাৎ ঊর্ধ্বমুখী, তখন দেখা যাবে প্রতিষ্ঠানটির সুনামের মূল্য কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ উচ্চ হবে। তাহলে 14 অপশন বি ইজ দ্য রাইট অপশন। এরপরে 15 নম্বরে বলেছে কোন নির্দিষ্ট শিল্পের অন্তর্গত সমজাতীয় ফার্মগুলি, কি বলছে, কোন নির্দিষ্ট শিল্পের অন্তর্গত সমজাতীয় ফার্মগুলি, অর্থাৎ ধরো সিমেন্ট শিল্প একটা নির্দিষ্ট শিল্প, এখানে যতগুলো সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে বা ধরো একটা জুতোর শিল্প যেখানে অনেকগুলো জুতোর কোম্পানি একসাথে আছে, তো তাদেরকে সমজাতীয় ফার্ম বলে। এই ফার্মগুলো ড্যাশ যে হারে প্রতিদান অর্জন করে তাকে ড্যাশ প্রতিদান বলে। অ্যাকচুয়ালি এটার উত্তর হচ্ছে যে কোন নির্দিষ্ট শিল্পের অন্তর্গত সমজাতীয় ফার্মগুলি স্বাভাবিক, এটা হবে এ অপশন, স্বাভাবিক যে হারে প্রতিদান অর্জন করে থাকে। ভুল বললাম, এটা ডিটা অপশন হবে, আমি একটু ভুল বললাম। এটার অপশনটা ডি হবে যে কোন নির্দিষ্ট শিল্পের অন্তর্গত সমজাতীয় ফার্মগুলি যদি গড় যে হারে ফার্মগুলো, কোন নির্দিষ্ট শিল্পের অন্তর্গত সমজাতীয় ফার্মগুলি গড় যে হারে প্রতিদান অর্জন করে থাকে, মানে সমস্ত ফার্মগুলো যে প্রফিট করে সেগুলোকে গড় করা হয়, সেই গড়টাকেই বলা হয় স্বাভাবিক প্রতিদানের হার বা নর্মাল রেট অফ রিটার্ন। বোঝা গেল? এরপরে আরেকটা অপশন আছে 16 নম্বরে, ড্যাশ থেকে ড্যাশ বাদ দিলে ড্যাশের সমান, মানে ড্যাশ বাদ ড্যাশ এর সমান হলো অতি মুনাফা। অতি মুনাফা মানে হচ্ছে সুপার প্রফিট। অতি মুনাফা কি থেকে কি বাদ দিলে অতি মুনাফা বা সুপার প্রফিট পাওয়া যায়? এর উত্তর হচ্ছে আমরা যদি গড় মুনাফা থেকে স্বাভাবিক মুনাফা বাদ দিই তাহলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে অতি মুনাফা, অর্থাৎ 16A ইজ দ্য রাইট অপশন। গড় মুনাফা বা একটা কোম্পানির অ্যাভারেজ প্রফিট, 3-4 বছরের যে প্রফিট, অ্যাভারেজ প্রফিট, সেই অ্যাভারেজ প্রফিট কে থেকে আমরা যদি কোম্পানিটার নর্মাল যে প্রফিট হওয়া উচিত ছিল যাকে বলে স্বাভাবিক মুনাফা, সেটা বাদ দিলে পরে আমরা যে প্রফিট পাবো সেটাকেই বলা হয় অতিরিক্ত মুনাফা বা সুপার প্রফিট। ঠিক আছে? এরপরে বলছে 17 নম্বরে কৃত সুনাম মানে পারচেসড গুডউইল, এটা কি থেকে কি বাদ দিলে পাওয়া যায়? এর উত্তর হচ্ছে ক্রয় প্রতিদান, বি অপশন। ক্রয় প্রতিদান মানে হচ্ছে পারচেস কনসিডারেশন। এই পারচেস কনসিডারেশন মানে আমরা যেটা দিচ্ছি নিট সম্পত্তি থেকে যদি সেটা কম হয়। পারচেস কনসিডারেশন মানে হচ্ছে আমরা যখন কোনো অ্যাসেট কিনে নিই তখন সেই অ্যাসেট কেনার সময় সেই অ্যাসেটের বা কোনো যখন আমরা বিজনেস কিনে নিই সেই বিজনেসের মালিককে যে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, ক্যাশ ইত্যাদির মাধ্যমে যে পেমেন্ট করি তাকে বলে প্রতিদান, ক্রয় প্রতিদান। তো এখানে ক্রয় প্রতিদানটা বেশি, নিট সম্পত্তিটা কম। অর্থাৎ আমরা যা সম্পত্তি নিচ্ছি তাকে বলে নিট সম্পত্তি, যা নিট সম্পত্তি নিচ্ছি তার তুলনায় আমরা বেশি প্রতিদান বা পেমেন্ট করছি, এই অতিরিক্ত পেমেন্টটাই হচ্ছে পারচেসড গুডউইল। তাই জন্য বলছে ক্রয় প্রতিদান বাদ নিট সম্পত্তি করলে আমরা পাবো কৃত সম্পত্তি বা পারচেসড গুডউইল। এরপরের অপশনে বলেছে যে এখানে সঠিক ক্রমটি সাজাও। এখানে একটা সিকোয়েন্স দিয়ে দিয়েছে, কার পর কারটা আমাদের করতে হবে। সঠিক ক্রমটি সাজাও। দেখো প্রথমে আমরা গুডউইল বার করার যে ফর্মুলা সেই সিস্টেম, তাতে আমরা কি করব,
প্রথমে প্রদত্ত বছরগুলির বাণিজ্যিক মুনাফা যেগুলো দেওয়া থাকবে, এটা হচ্ছে অপশন 1। এটা হচ্ছে অপশন 1। প্রত্যেকটা বছরের বাণিজ্যিক মুনাফাগুলো আমরা আগে বার করে নেব। এটা হচ্ছে অপশন 1, প্রদত্ত বছরগুলির বাণিজ্যিক মুনাফা। তারপরে আমরা কি করব? বাণিজ্যিক মুনাফা ও ভারের গুণফল করব। যদি এভারেজ করতে হয় তাহলে এভারেজ করব, এটা হচ্ছে 2 নম্বর অপশন। তারপরে হচ্ছে বাণিজ্যিক মুনাফার ভারযুক্ত গড় অর্থাৎ ওয়েটেড এভারেজ প্রফিট বার করব, এটা হচ্ছে 3 নম্বর অপশন। আর লাস্টে 4 নম্বরে সবশেষে আমরা গুডউইলের ভ্যালু বার করব, এটা হচ্ছে 4 নম্বর অপশন। তাহলে আমরা প্রথমে পাচ্ছি আইভি, ফার্স্ট অপশনে আইভি, তারপরে পাচ্ছি 2 নম্বর আই অর্থাৎ 1 নম্বর, প্রথমে 4 নম্বর, তারপরে 1 নম্বর, তারপরে 3 নম্বর, তারপরে 2 নম্বর, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অপশন। আরেকটা আছে সঠিক ক্রম অনুসারে নির্ণয় করো, 19 নম্বরে, এটাও ক্রম অনুসারে সাজাতে বলা হয়েছে। এখানে আমরা দেখছি 4টে অপশন দিয়েছে, পরপর কার পর কার কোনটা ক্যালকুলেশন করব। প্রথমে আমরা যেটা বার করি সেটা হচ্ছে গড় নিয়োজিত মূলধন, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে বলেছে স্বাভাবিক মুনাফা, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড এর উপর নরমাল রেট অফ রিটার্নটা চার্জ করে আমরা বার করি স্বাভাবিক মুনাফা, এটা হচ্ছে 2 নম্বর। তারপরে অ্যাভারেজ প্রফিট থেকে স্বাভাবিক অ্যাভারেজ বিজনেসের অ্যাভারেজ প্রফিট থেকে নরমাল প্রফিট অর্থাৎ স্বাভাবিক মুনাফা বাদ দেওয়ার পরে আমরা যেটা পাই সেটাকে বলে অতি মুনাফা বা সুপার প্রফিট, এটা হচ্ছে 3 নম্বর। আর লাস্টে হচ্ছে এই সুপার প্রফিটের সঙ্গে নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ দিয়ে গুণ করে আমরা গুডউইলের ভ্যালু পাই, এটা হচ্ছে 4 নম্বর। তাহলে এখানে আমরা অপশনে দেখতে পাচ্ছি নাম্বার 3 ইজ দ্য 1 নাম্বার, নাম্বার 3, নাম্বার 1 হচ্ছে 2 নাম্বার, নাম্বার 4 হচ্ছে 3 নাম্বার, আর নাম্বার 2 হচ্ছে 4 নাম্বার। অপশন এ ইজ দ্য রাইট অপশন। হ্যাঁ, এরপরে 20 নম্বরে থেকে ম্যাচিং শুরু হয়েছে। এই ম্যাচিং গুলো খুব ইম্পর্টেন্ট। যেমন বলছে এখানে টেবিল এর সঙ্গে টেবিল বি মেলাবো, বলছে নো রিয়েলাইজেবল ভ্যালু। এই যে ফিক্সটিশিয়াস অ্যাসেটস এর কোনো রিয়েলাইজেবল ভ্যালু থাকে না। অ্যাকচুয়ালি ফিক্সটিশিয়াস অ্যাসেটস গুলো তো লস, তবু আমরা ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে শো করে রাখি। তো ফিক্সটিশিয়াস অ্যাসেটস এর কোনো রিয়েলাইজেবল ভ্যালু থাকে না, রিয়েলাইজেবল ভ্যালু থাকে গুডউইলের। আর ক্লিয়ার ট্রেন্ড ইন প্রফিটস এর যদি ডিক্রিজিং বা ইনক্রিজিং ট্রেন্ড থাকে তাহলে আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথড করি। আর ফ্লাকচুয়েশন অফ প্রফিট হলে তখন আমরা সিম্পল অ্যাভারেজ বার করি গুডউইল ভ্যালুয়েশনের ক্ষেত্রে। তাহলে আমাদের অপশন হচ্ছে 1B 2C। দেখো অনেকগুলো অপশন দেওয়া আছে, 1B 2C 3D আর 4A, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অপশন। বোঝা গেল? এরপরে 21 নাম্বারেও এখানেও একটা ম্যাচিং আছে, পারচেস গুডউইল। প্রথমে বলি সুপার প্রফিট, এখানে ফর্মুলা আছে অনেকগুলো। সুপার প্রফিট মানে হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট, এটাকে বলে সুপার প্রফিট। সেলফ জেনারেটেড গুডউইল কি করে আমরা আরেকটা কথা বলি, 3 নম্বরটার সাথে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট কি করে হয় না, ইনক্রিজিং অর ডিক্রিজিং ট্রেন্ড থাকলে ওয়েটেড অ্যাভারেজ হয়। আর পারচেস গুডউইল মানে হচ্ছে এর সাথে যাচ্ছে সি, পারচেস কনসিডারেশন মাইনাস নেট অ্যাসেটস করলে, একটু আগেই বলছিলাম পারচেস কনসিডারেশন বিক্রয় প্রতিদান থেকে ক্রয় প্রতিদান থেকে নিট সম্পত্তি বাদ দিলে আমরা পারচেস গুডউইল পাবো। আর সেলফ জেনারেটেড গুডউইলটা আমরা ব্যালেন্স শিটে শো করি না, নট শোন ইন দ্য ব্যালেন্স শিট। অ্যাজ পার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী আমরা সেলফ জেনারেটেড গুডউইল ব্যালেন্স শিটে শো করি না। তার এখান থেকে আমরা যেটা অপশন দেখতে পাচ্ছি, একের সি এর সাথে 2 এর এ, অপশন সি ইজ দ্য রাইট অপশন। একের সি 2 এর এ, একের সি 2 এর এ, 3 এর ডি আর 4 এর বি। বুঝা গেছে? এরপরে আরেকটা এরকম স্তম্ভ মেলানো আছে 4টে অপশনে। যেমন বলছে অ্যাভারেজ প্রফিট, ঠিক আছে? অ্যাভারেজ প্রফিট কি করে পাই আমরা? এটা হচ্ছে 1 এর সাথে হচ্ছে টোটাল প্রফিটকে আমরা যদি টোটাল প্রফিট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইয়ার্স করি তাহলে আমরা অ্যাভারেজ প্রফিট পাবো। মানে যতগুলো বছর আছে ততগুলোর প্রফিটকে যোগ করে সেটাকে যতগুলো বছর সেই দিয়ে ডিভাইড করলে আমরা অ্যাভারেজ প্রফিট পাবো। আর গুডউইল কি করে বার করি না, অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস করে গুডউইল বার করি। ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মানে হচ্ছে টোটাল অফ ওয়েটেড প্রফিট ডিভাইডেড বাই টোটাল ওয়েট। আর সুপার প্রফিট মানে হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট, ঠিক আছে? এটাকে বলে সুপার প্রফিট। অ্যাভারেজ প্রফিট মাইনাস নরমাল প্রফিট করলে সুপার প্রফিট পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 এর সাথে হচ্ছে সি, 2 এর সাথে হচ্ছে এ। অপশন সি ইজ দ্য রাইট অপশন। 1 এর সি, 2 এর এ, 3 এর সাথে ডি আর 4 এর সাথে হচ্ছে বি। এরপরে কয়েকটা বাক্য দিয়ে বলা আছে সত্য না মিথ্যা বলো, এটাও খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের গুলো। প্রথমে বলেছে সুনাম হলো কোনো প্রতিষ্ঠানের একটি অদৃশ্য স্থায়ী সম্পত্তি। এগুলো ট্রু না ফলস বলতে হবে। সুনাম হলো কোনো প্রতিষ্ঠানের একটি অদৃশ্য স্থায়ী সম্পত্তি, এটা ট্রু, অবশ্যই এটা সত্যি কথা, ট্রু।
ক্রেতাদের প্রতিষ্ঠানের প্রতি অবিশ্বাসের মূল্য হলো সুনাম। অবিশ্বাসের মূল্য তো নয়, তাহলে এটা ফলস। এটা হচ্ছে এফ। বোঝা গেল? সুনাম, সুনামের হিসাব নিকাশে হিসাব সংক্রান্ত আদর্শ মান 26 অনুসরণ করতে হয়। এটাও ট্রু, ঠিক 26 অনুযায়ী করতে হয়। সুনামের মূল্যায়নের জন্য একটি মাত্র পদ্ধতি আছে, এটা ফলস। সুনামের মূল্য বার করার জন্য অনেকগুলো পদ্ধতি হয়, একটা নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 আর 3টা হচ্ছে সত্য, 1 আর 3 হচ্ছে সত্য। অপশন সি তে দেখাচ্ছে 1 আর 3 হচ্ছে সত্য, আর 2 আর 4 হচ্ছে গিয়ে মিথ্যা। আমি প্রত্যেকটা সত্য মিথ্যা কেন হচ্ছে লজিক বুঝিয়ে বলবার চেষ্টা করছি। তোমরা ভালো করে জিনিসটা শুনবে, তাহলে অবশ্যই তোমরা ভালো করে বুঝতে পারবে। এখানেও এরকম একটা দিয়েছে যে সুনাম পৃথকভাবে বিক্রি করা যায় না। এইটা ফলস। কেননা ইচ্ছে করলে কেউ প্রতিষ্ঠানের সুনাম পৃথকভাবে বিক্রি করতে পারে। এটা ফলস লেখা আছে। তারপর বলছে অতি মুনাফার পরিমাণ যত বেশি হয় সুনামের মূল্য তত বেশি হয়। এটা ট্রু। অতি মুনাফা মানে হচ্ছে সুপার প্রফিট। সুপার প্রফিট যত বেশি হবে গুডউইলের ভ্যালু তত বেশি হবে। 3 নম্বর বলছে সুনামের মূল্যায়নের সময় নিট লাভ থেকে, সুনামের মূল্যায়নের সময় নিট লাভ থেকে মানে নেট প্রফিট থেকে অস্বাভাবিক লাভগুলি বাদ দেওয়া হয়। হ্যাঁ, অস্বাভাবিক কেন, আমরা যখন প্রফিট ক্যালকুলেশন করি আমরা খালি নরমাল প্রফিট গুলো নিই। কোনো অস্বাভাবিক লাভ যদি সেখানে ঢুকে থাকে তাহলে তো প্রফিট বেড়ে যাবে। সেইগুলোকে আমরা কনসিডার করব না। তাই নিট লাভ থেকে অস্বাভাবিক লাভগুলো বাদ দিয়ে দেবো। এটাও কিন্তু ট্রু অপশন আছে, রাইট অপশন আছে। এরপরে সুনামের মূল্যায়নের সময় নিট লাভের সঙ্গে অস্বাভাবিক ক্ষতিগুলি যোগ করা হয়। এটাও কিন্তু ট্রু অপশন আছে। তার কারণ সুনামে যখন আমরা মূল্যায়ন করি তখন শুধুমাত্র স্বাভাবিক ক্ষতিগুলো বা স্বাভাবিক স্বাভাবিক খরচগুলো আমরা নিই। যেগুলো অস্বাভাবিক ক্ষতি সেগুলো কিন্তু আমরা যোগ করে দিই। অর্থাৎ ওই অস্বাভাবিক ক্ষতিগুলো না হলে কি সুনামের মূল্য হতো সেটা আমরা বার করার চেষ্টা করি। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আ ১ নম্বরটা খালি ফলস, অপশন ডি ইস দ্য রাইট অপশন। ২, ৩, ৪ টা ৩ টে পয়েন্টই সত্য, ১ নম্বরটা খালি মিথ্যা। এরপরে লাস্ট কোয়েশ্চেনস ২৫ নম্বরে। এখানেও কতগুলো সুন্দর, সুন্দর বাক্য দিয়ে ট্রু ফলস বলতে বলা হয়েছে। সুনাম মূল্যায়নের অনেকগুলি পদ্ধতি রয়েছে। ইয়েস, সুনামের তো একটা পদ্ধতি না, অনেকগুলো পদ্ধতি আছে। ২ নম্বরে পরের নাম্বারে বলছে অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিকের থেকে প্রতিষ্ঠানের সুনামকে আলাদা করে চিহ্নিত করা যায়। হ্যাঁ, আমরা শ্রী লেদার্স এর জুতোকে সবাই চিনি, শ্রী লেদার্স কোম্পানির জুতো। কিন্তু শ্রী লেদার্স এর মালিককে তো আমরা কেউ চিনি না। কেউ কি জানি আমরা মালিকের নাম কি, মালিক কোথায় থাকে? কিন্তু শ্রী লেদার্সকে আমরা আলাদা করে চিনি। সবাই চেনে। তাহলে প্রতিষ্ঠানের মালিকের থেকে প্রতিষ্ঠানের সুনাম, এই যে শ্রী লেদার্স নামটা এত ভালো, এরা জুতো তৈরি করে, বিক্রি করে। টেকসই জুতো, দামের সেদিক থেকে তুলনামূলকভাবে বেশ খানিকটা কম। তো এই ধরনের প্রতিষ্ঠানের নামটাই আলাদাভাবে প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়, যেটা তার মালিকের থেকে আলাদা। অর্থাৎ প্রতিষ্ঠানের নামকে, সুনামকে তার মালিকের থেকে আলাদা করে চিহ্নিত করা যায়। এটা ট্রু। সুনাম একটি ভুয়ো সম্পত্তি, এটা একদমই ফলস। সুনাম হচ্ছে একটা প্রকৃত কিন্তু অদৃশ্য সম্পত্তি, কিন্তু একটা প্রকৃত সম্পত্তি। আর সুনাম প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধির মাপকাঠি, এটাও ট্রু। কেননা যে বিজনেস যত ভালো লাভ করবে তার সুনামও তত ভালো হবে, এবং প্রতিষ্ঠানটা ভালো লাভ করছে মানেই বোঝা যায় যে প্রতিষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। অর্থাৎ সুনাম হচ্ছে কোনো প্রতিষ্ঠানের দক্ষতার মাপকাঠি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বর, ২ নম্বর আর ৪ নম্বর ৩ টে হচ্ছে সত্য। অপশন সি তে দেখতে পাচ্ছি ১, ২, ৪ হচ্ছে সত্য, আর ৩ নম্বরটা হচ্ছে মিথ্যা। বোঝা গেছে? তো আশা করি আমার এই ভিডিওটি তোমাদের খুব কাজে আসবে। ১ম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটি অবশ্যই দেখেছো, এবং এই ভিডিওটির থেকে যা, যা এমসিকিউ কোয়েশ্চেন আছে তোমরা দেখে যাও। এর পরের ভিডিওতে আমি এই গুডউইলের ভ্যালুয়েশন কি করে করতে পারে, অর্থাৎ নিউমেরিক্যাল প্রবলেম, গুডউইল চ্যাপ্টার থেকে বেশ কয়েকটি সিলেক্টিভ নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে সেই ভিডিওটি তৈরি করা আছে, যেটা আমি ধীরে, ধীরে তোমাদের আপলোড করব। তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিতভাবে দেখো এবং এই সিলেক্টেড এমসিকিউ গুলো করে যাও। এর বাইরে সেভাবে তোমাদের কিছু করার দরকার নেই। এখান থেকেই তোমরা কিন্তু সমস্তগুলো কমন পেয়ে যাবে। যাকগে, এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করলাম। ধন্যবাদ।